আমেরিকান যারা আছে তারা কোনোদিন কারোর হয় না, কোনোদিন কারোর হয় না। তারা দেখছে যে মানুষটা নিজের দেশকে ভালোবাসে না, সে আমার দেশকে কি ভালোবাসবে। ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, হোক বা না হোক, পূরণ হোক বা না হোক, যখন দেখবে কাজ হচ্ছে না, তখন মোহাম্মদ ইউনূসকে একেবারে টয়লেট পেপার যেরকম থাকে না, ছুঁড়ে ফেলে দেবে। অলরেডি সেই জায়গায় চলে গিয়েছে। দেশের মানুষের কথা উনি মানে দেশের মানুষ ওনাকে বিশ্বাস করে না। সাধারণ যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তারা ওনাকে বিশ্বাস করেন না। তার যে উপদেষ্টারা আছেন, তার সামনাসামনি না বললেও কিন্তু তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। ভারত তো একদম খর্গহস্ত হয়ে রয়েছে এবং সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো তার উপরে ক্ষেপে বোম। কেউ কোনো রকম সাহায্য পাতি দিচ্ছে না। রেমিটেন্সের ওপর তার সরকার রিজার্ভ আছে বলে চেঁচায়। তা এখন তো এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, তাদের তো এখন চিনে গিয়েছে মানুষ। আজকে তাদের একটা ওই বিদেশ থেকে ডাক যারা দেয় না, তাদের একজন ডাক দিয়েছিল, রাষ্ট্রপতি চুপ্পুকে সরাবো, তোমরা সব বঙ্গভবনে 50 লক্ষ মানুষ তোমরা চলে এসো। এর আগে তো ভুল বুঝেছিল 5 আগস্টের সময়, তখন তো মানুষ চিনতে পারেনি, তখন মানুষ দলে দলে গিয়েছিল। এখন তো এদের মুখোশ খুলে গিয়েছে। আমি তো অনেক আগে রেকর্ড করেছি, অনেক দূরে বসে আছি, অন্য একটা রাষ্ট্রে বসে আছি, আমি তো সবসময় সব খবর পাই না। কিন্তু কালকের থেকেই আমি বলে যাচ্ছি যে কত লোক হয় আর রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে পারে কি না, সেটাও আমি দেখার অপেক্ষায় বসে আছি। ওই জন্যই কালকে আমি লিখেছিলাম যে এখন বসে আমি দেখব। যা 8 মাস 10 মাস ধরে বলে গিয়েছি, সেগুলো তো একটা একটা করে আস্তে আস্তে ফলছে। এইবারেতে আমার বসে দেখার সময়, আমি গ্যালারিতে বসে চুপচাপ খেলা দেখব। কূটনীতি তো ডক্টর ইউনূস তো বোঝেন না, কূটনীতির চাল কোথায় কি হচ্ছে সে খবর উনি জানেন না। উনি খবর রাখার চেষ্টাও করেন না, আর কোনো ওনার লবিং নেই। উনি ব্যাকডোর চ্যানেল দিয়ে ভারতের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা করছে, কথাবার্তা হচ্ছে, ভারত হ্যাঁ করছে, কিন্তু সদুত্তর কিছু হচ্ছে না। উল্টে যে সমস্ত স্যাংশন লাগার কথা, সেই সমস্ত স্যাংশন কিন্তু লেগে যাচ্ছে। স্যাংশন লাগার মানে ব্যাপারে কিন্তু কোনো রকমের নেই, ও কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তো তিনি রাষ্ট্র শাসন করছেন কি দুঃশাসন করছেন সেটা তো পরের প্রশ্ন। এই যে আপনাদের প্রথম যিনি মহিলাটি মানে প্রতিবাদ করেছিলেন, তাবাসসুম উর্মি, তাকে একদিন বাদে বরখাস্ত করা হয়েছে। সেই ম্যাজিস্ট্রেট, তাকে বরখাস্ত করা হয়েছে। মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে, সত্যি কথা বললে পরে, সত্যি কাজ করলে পরে তার উপরে খড়গ নেমে আসবে। যেমন ধরুন গতকালকে, পরশু দিন না তার আগের দিন, ওই পটিয়া থানা, তার ওসির যে কার্যকলাপ, এই যদি সরকার যদি এটা মেনে নিত, তাহলে কিন্তু পুলিশ মনোবল ফিরে পেত। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে একটা লোককে ধরে নিয়ে গেল, আওয়ামী লীগ করে একে অ্যারেস্ট করতে হবে। তো মগে মুলুক চলছে। তিনি একজনকে ধরে নিয়েছেন, সেই নিয়ে এখন বিক্ষোভ, তারপরে লাঠিচার্জ করেছেন, এখন তারপরে চলছে, তাকে ব্যবস্থা নিতে হবে। আলটিমেটলি সরকার এই মবের কাছে নথি স্বীকার করে সেই ওসিকে সরিয়ে দিতে বাধ্য হলো। তাহলে আপনি বলুন, এই সরকার কিসের সরকার? এর জনতার উপরে তো কোনো কন্ট্রোল আছে? ফ্র্যাঙ্কেস্টাইনের উপরে কোনো কন্ট্রোল আছে? নেই। তাই বলছি, তিনি খুব শিগগিরই ওই ফ্র্যাঙ্কেস্টাইনের হাতেই মারা পড়বেন। আর বাকি যেটুকু থাকবে সে তো ভারতবর্ষ তো ব্যবস্থা করবেই। সেটাও কবে করবেন, কিভাবে করবেন, সেটা আমাদের এখন একটু দেখতে হবে, একটু সময় লাগবে। এখন এই যে আপনাদের ওই যে মাফলার ব্যান্ড, প্রেস সচিব, উনি তো মাফলার দিয়ে থাকেন, মাফলার ব্যান্ড, তিনি এখানে লিখেছেন চ্যানেল 24 নিউজে, এখানে লেখা হয়েছে, কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, শফিকুর আলম। নিজের ওজন বোঝে না, এর কে নেবে? একে কেউ নেবে? এ তো পাতে দেওয়ার যোগ্য নয়। একটা মূর্খ, কোনো বুদ্ধি নেই, কোনো জ্ঞান নেই, তাকে কে নেবে? সে উল্টো পাল্টা ভাঁট বকে বরং ইউনূসকে আরো বিপদে ফেলে দিয়েছে। যদি ওকে মুখ চুপ করে রাখা যেত, যদি ইউনূস মুখ চুপ করে থাকতেন, নিজের কাজটা নিজে করে যেতেন, এদেরকে যদি নথি স্বীকার না করতেন, তাহলে পরে এটা ভালো হতো। কিন্তু
ডিপ স্টেটের কথা উনি শুনেছেন। এখন তিনি যে মর্যাদাটা পেতেন সারা বিশ্ব জুড়ে সেটা তো গেছেই, এখন বাকিটুকু ওনার সম্মান তো গেলই, এখন প্রাণটা থাকে কি না সেটা সন্দেহ। কারণ পায়ের তলায় কিন্তু ইউনূসের মাটি কিন্তু জমি নেই, যে কোনো দিন ইউনূস সরকারের পতন হবে। এখন আপনারা বলেন যে পতন হবে, তার তো কোনো চিহ্ন নেই। এই যে 5 আগস্ট যে হঠাৎ শেখ হাসিনাকে সরে আসতে হবে, 5 আগস্ট বা 4 আগস্ট সকালেও কি আপনারা বুঝতে পেরেছিলেন? যারা আওয়ামী লীগ করেন তারা নিশ্চিন্তে ঘরের মধ্যে বসছিলেন, সরকার তো আছে। এই কনফিডেন্স আপনাদের শেষ করে দিয়েছে। এই কনফিডেন্সটা অতটা যদি না থাকতো, আপনারা যদি একটুখানি একটু সোজা হয়ে থাকতেন, একটু সতর্ক থাকতেন, তাহলে কিন্তু আজকে আপনাদের এই অবস্থা হতো না। এই কনফিডেন্সটা আপনাদের মেরে দিয়েছে, যে কনফিডেন্সটা মারবে ডক্টর ইউনূসকে। শুরু হয় এভাবেই, শেষও হয় এভাবে। সুতরাং এখন বসে নাটক দেখুন, অনেক কিছু দেখার বাকি আছে। আমি জানি না বিকেল অবধি কি হবে না হবে, কারণ আমি অনেক দূরে বসে খবরাখবর ঠিক সময় মতো পাই না। তবে আমার যা আন্দাজ, রাষ্ট্রপতি চুপ্পুকেও সরানো যাবে না, আর এদের যত হম্বিতম্বি কোনোটাই হচ্ছে মানে ফলপ্রসূ হবে না। ওয়াকারুজ্জামানকে যদি টিকে থাকতে হয় তার আসনে, তাহলে পরে তাকে কিন্তু এখন ডান্ডা ধরতে হবে। আর জাতির কাছে যদি বিশ্বাসঘাতক একবার প্রমাণিত হয়ে যান ওয়াকারুজ্জামান, তাহলে যেমন জাতি যেমন ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না, তেমন ওয়াকারুজ্জামানকেও ক্ষমা করবে না। এটা আপনারা লিখে রেখে দেবেন, এবং ইতিহাসের পাতাতেও একজন খলনায়ক হিসেবে, দুজন খলনায়ক হিসেবে নাম থাকবে। এক হচ্ছে ডক্টর ইউনূস, আর এক হচ্ছে ওয়াকারুজ্জামান। বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এই প্রসঙ্গে বিএনপি এবং নাগরিক ঐক্যের দুই নেতার মন্তব্য নিয়েই এই ভিডিও। রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক একটি টক শোতে বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছেন। এই সরকারের ব্যর্থতা নিয়ে যেমন বিভিন্ন প্রশ্ন সামনে নিয়ে এসেছেন, আবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত কি দেওয়া উচিত না এই প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন করেই বসেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কি কেউ মানবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, দেশে বিদেশে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? উত্তর তিনি না দিলেও তার এই প্রশ্নের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেটা কেউ মানবে না, গ্রহণযোগ্য হবে না। এবং উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আওয়ামী লীগও তো বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছিল, সেই নির্বাচন কি ধোপে টিকেছে, কিংবা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি পেয়েছে তারা আন্তর্জাতিক মহলে? পায়নি, একেবারেই পায়নি। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের দুটি, এমন কথা তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি বড় দল, মুখ্য দল দুটি, এই দুটি দলের কোনো একটিকে বাদ দিয়ে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন করলেন, তাহলে বিরোধী দল হবে কে? তিনি সরাসরি বলেননি যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বলেছেন যে বিরোধী দল হবে কে। তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিরোধী দল কে হবে? বিরোধী দলে কাদেরকে পাওয়া যাবে সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তিনি একথাও বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দলের মধ্যে নিহিত থাকে। শক্তিশালী বিরোধী দল না হলে সংসদ শক্তিশালী হয় না, সরকার স্বৈরতন্ত্রের দিকে যে যেতে পারে, স্বৈর শাসক হয়ে যেতে পারে, তার উদাহরণ সাম্প্রতিক সময়ে আমরা পেয়েছি। তিনি এটা বলেছেন যে এর আগের রাজনীতিতে একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপি ডানপন্থী দল, আওয়ামী লীগ বামপন্থী ঘরানার। ডান এবং বামের এই যে দুটি ঘরানা, দুটি সংমিশ্রণ, এই দুটির মাধ্যমে বাংলাদেশে একজন আরেকজনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে, প্রতিবাদ করে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি সংসদ গঠন করেন, তাহলে সরকারে ডানপন্থী থাকবে, বিরোধী দলেও হয় ডানপন্থী থাকবে, না হলে উগ্র ডানপন্থী থাকবে, যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করতে চায়, ডানপন্থা রাজনীতি করতে চায়, এরকম রাজনীতির লোকজনই থাকবে। তার মানে হচ্ছে যে সরকারেও ডানপন্থী, বিরোধী দলেও ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী, এতে দেশের জন্য খুব একটা মঙ্গল হবে না, এমন মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ লেফট রাইটের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হবে। তিনি স্বীকার করেছেন যে কিছু না হলেও, যত পতনই হোক না কেন, আওয়ামী লীগের তো এখনও 25% ভোট রয়েছে। সেই 25% জনগণ কি করবে? তাদের ভোট কোথায় যাবে? তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না? এটা তো হতে পারে না, এটা গ্রহণযোগ্য হবে না। রুমিন ফারহানা যখন নিজে বললেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা যখন নিজেই বলছেন যে অন্তত 25% জনগণের সমর্থন এখনও আওয়ামী লীগের রয়েছে, তখন বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে
গ্রহণযোগ্য যে জরিপ সেটা দিয়ে বলা যায় যে যদি খুব কমও হয় তাহলেও আওয়ামী লীগের ভোটার মানে স্টক যে ভোটার সেই ভোটারের সংখ্যা 30 থেকে 35%। অনেকে 40, 42, 40, 41 এমনটাও বলেন, কিন্তু আওয়ামী লীগের পতনের ফলে যেহেতু তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে সেহেতু ধরে নেওয়া যায় সেটা 30 থেকে 35% হবে। এই 30 থেকে 35% জনগণের মতামতকে উপেক্ষা করে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা দেশের জন্য এবং রাজনীতির জন্য বুমেরাং হবে। যদিও বিভিন্ন জন আওয়ামী লীগের বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই। আবার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হিসেবে এখনও দাবি করছেন সেই ওবায়দুল কাদের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা কোনো কন্টেন্ট বানাইনি, কোনো ভিডিও করিনি। সেখানে তাকে বলতে শোনা গেছে যে আওয়ামী লীগের এখনও কমপক্ষে ছেড়ে দিলেও ফেলে দিলেও 50% ভোট রয়েছে। তিনি 50% দাবি করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানা কথাবার্তার কারণে জুলাই আগস্ট আন্দোলনের সময়ই বিতর্কিত হয়েছেন, তার কথায় একটু অতিরঞ্জন ভাব থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা 30 থেকে 35%কে তো ফেলে দেওয়া যাবে না। সেই সংখ্যা, বিরাট সংখ্যাকে অবহেলা করে তাদেরকে বাদ দিয়ে, যেটা বিএনপির ক্ষেত্রেও 30-35% সমর্থন থাকা দলকে, বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ ভোট করেছে 14 এবং 24-এ, সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। সেই যে ইতিহাস, সেই ইতিহাস এত দ্রুত যদি সরকার ভুলে যায় তাহলে সেটা সরকারের জন্য এবং পরবর্তীতে যারা সরকার আসবে তাদের জন্য সেটা ক্ষতির কারণ হবে। সাম্প্রতিক সময়ের মব, যে আমরা নাপিত পিতা পুত্রকে ধর্ম অবমাননার দায়ে পুলিশে দেয়া, সেই মব সমাজকে অস্থির করছে এবং সেই নাপিত পিতা পুত্রকে পুলিশে দেয়া, সেই পুলিশে দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসারের যে ভাষ্য যে আপনাদের চাইতে বেশি রক্তক্ষরণ আমার হচ্ছে, আপনাদের চাইতে বেশি চোখের পানি আমার পড়ছে, এটা শোনার পর থেকে, এই ঘটনা শোনার পর থেকে, অর্থাৎ ওই স্থানীয় ওসি যে ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন সেটারও তিনি সমালোচনা করেছেন যে এভাবে সরকার চলতে পারে না, এভাবে চললে মব যারা সৃষ্টি করছে তারা উৎসাহিত হবে, এটা থামানো যাবে না। বিএনপি নেতারাও মব করছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ, বিএনপি নেতারা মব করতেই পারে, বিএনপি নেতা কর্মীরা মব করতে পারে, কিন্তু সেটা ঠেকানোর জন্য তো পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, সেইভাবে তাদেরকে বিচার করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আপনি যদি ব্যবস্থা না নেন, বিএনপি খুব বেশি হলে কি করতে পারে, এরকম অভিযোগ আসলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে পারে। বিএনপি তো তার বিচার করতে পারে না, বিচারের ব্যবস্থা পুলিশকে এবং আদালতকে করতে হবে, সেটা তো হচ্ছে না। সরকার তো মবকে উৎসাহিত করছে, মবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো কর্মসূচি নিচ্ছে না, এরকম মন্তব্য করেছেন। এবং এটাও সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ, যেটা মাহমুদুর রহমান মান্নাও মন্তব্য করেছেন এই বিষয়ে। সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন এক ধরনের স্বৈরতন্ত্র জন্ম দেবে এবং সেই স্বৈরতন্ত্র জন্ম দেওয়ার ফলে সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি বিভিন্ন দল থেকে উঠছে। যে দলগুলো ছোট দল তারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে। এই বিষয়ে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, তাকে কেন্দ্র করে দৈনিক আজকের কণ্ঠ, যদিও এটা স্থানীয় পত্রিকা, তারা একটা ফটোকার্ড সামনে নিয়ে এসেছে। সেই ফটোকার্ডটাতে তারা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, যদি পিআর সিস্টেমে ভোট হয়, তাহলে তারা যত ভোট পাবে আমরা বাকিরা সবাই মিলেও তা পাবো না। অর্থাৎ আওয়ামী লীগকে যদি ভোট করতে দেওয়া হয় এবং সেই নির্বাচনটা যদি পিআর সিস্টেমে করা হয়, সংখ্যানুপাতিক সিস্টেমে করা হয়, তাহলে আওয়ামী লীগ সারা দেশে আমাদের সবার চাইতে বেশি ভোট পাবে। এই ধরনের মন্তব্য কেন মাহমুদুর রহমান মান্না করলেন, কিংবা তিনি আদৌ এই মন্তব্য করেছেন কিনা সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে যে সমালোচনাটা, বিএনপির পক্ষ থেকে যে সমালোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে যে, এবং বিশেষজ্ঞরা সমালোচনা করছেন, সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরতন্ত্রকে আরও বেশি উৎসাহিত করবে। সংখ্যানুপাতিক নির্বাচনের মূল মোটোটা কি? সেটা হচ্ছে সারা দেশে কত পার্সেন্ট কে ভোট পেল, এটা। তার মানে হচ্ছে যে আপনার কে এমপি হচ্ছে, আপনার আসনে কে এমপি হচ্ছে আপনি জানেন না। অর্থাৎ এমপিকে জনগণের কাছে যেতে হচ্ছে না ভোট চাইতে, জনগণ যে ওই ব্যক্তিকে দেখে, ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে সেই অপশন থাকছে না। পুরো ক্ষমতা থাকছে দলের যিনি প্রধান তার উপরে। অর্থাৎ যতগুলো আসন তিনি সংখ্যানুপাতিক হারে পেলেন, ধরে নেওয়া যাক যে 100 আসন তিনি পেলেন, এই 100 জন কারা এমপি হবেন সেটা তিনি নির্ধারণ করবেন। তার মানে হচ্ছে যে দলীয় প্রধানের কাছে টাকার বস্তা নিয়ে এমপি প্রার্থীরা যাবে, যে যত বেশি টাকা দেবে সে তত এমপি প্রার্থী হিসেবে এগিয়ে থাকবে। এইভাবে ব্যাপারগুলো হবে। আবার যে দলগুলোর অস্তিত্বই নেই, একটা সংসদীয় আসনেও জেতার মতো ক্ষমতা নেই, তারা সারা দেশ কুড়িয়ে কুড়িয়ে হয়তো 1% ভোট পেয়ে গেল, সেই 1% ভোট সারা দেশে কুড়িয়ে কুড়িয়ে পাওয়ার ফলে সে 3 জন সংসদ সদস্যের মালিক হয়ে যাবে। এভাবে বাংলাদেশে ভোট করার বাস্তবতা নেই। এবং সবচেয়ে
থেকে বড় কথা হচ্ছে যে জনগণ তার এমপি চিনতে পারবে না, এমপি কে হবে এটা জানবে না, তার উপরে এমপি একজন দলীয় প্রধান চাপিয়ে দেবেন, সে হয়তো তার এলাকার মানুষই না, তার কোনো দায়বদ্ধতা থাকবে না। এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এবং এমপি পদ বিক্রি হবে কাঁড়ি কাঁড়ি টাকায়, নির্বাচনে টাকার উৎসব শুরু হবে, এই পদ্ধতিতে নির্বাচন করা, এই সমালোচনাগুলোও চলছে। দর্শক, রুমিন ফারহানা এবং মাহমুদুর রহমান মান্না তারা যে কথাগুলো আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া না দেয়া বিষয়ে, বিশেষ করে মাহমুদুর রহমান মান্নার কথায় যে কথাটা উঠে আসলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে, সংখ্যানুপাতিক নির্বাচন হলে তারা সব থেকে বেশি ভোট পেয়ে যেতে পারে। রুমিন ফারহানা বলছেন, প্রশ্নই তুলে ফেলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা। এগুলোর একমাত্র কারণ হচ্ছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।